জীবনের প্রতিটা সংকটে আমরা সাহায্যের খোঁজ করি, সাহায্য খুঁজি অন্য কারোর কাছে। কিন্তু কখনো কি ভেবে দেখেছো, সমাধানটা হয়তো আমাদের ভিতরেই লুকিয়ে আছে। কেন আমরা ভয়ে, কষ্টে, ব্যর্থতায় ভেঙে পড়ি? কেন মনে হয় সব দরজা বন্ধ? আজ তোমাদের শোনাবো এমনই এক পিতা ও পুত্রের হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প, এক কথোপকথন যেখানে লুকিয়ে আছে জীবনের গভীরতম সত্য। বিশ্বাস করো, এই কথাগুলো শুধু তোমার চিন্তাধারাই নয়, হয়তো তোমার জীবনটাকেও বদলে দিতে পারে। তাই চলো শুরু করা যাক আজকের গল্প। আমরা আগের অংশে দেখলাম একদল বিভিন্ন ধর্মের মানুষ, তারা কালামের বাবার কাছে অর্থাৎ জৈনুল আবেদিনের কাছে এক বাটি জল নিয়ে তাকে সেই জল অফার করছেন এবং কালামের বাবা যথারীতি সেই জলে আঙুল ডুবিয়ে কিছু একটা মন্ত্র বলছেন বা কোনো একটা আয়াত বলছেন এবং সেই জলটি সেই ধর্মের মানুষরা তাদের বাড়ি এসে তাদের বাড়ির অসুস্থ মানুষদের সেই জল খেতে দিচ্ছেন এবং সেই জল সেবন করে সেই মানুষরা সুস্থ হয়ে উঠছেন। কালাম এই ঘটনার কথা মনে করলেন এবং তার বাবাকে প্রশ্ন করছেন যে, বাবা, সবই তো বুঝলাম, তুমি আমাকে বললে যে ঠিক আছে আমি বুঝলাম, কিন্তু হোয়াই ডোন্ট ইউ সে দিস টু দ্য পিপল হু কাম টু ইউ ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস? আচ্ছা, তুমি এই কথাটা সেই সমস্ত মানুষদের কেন বলো না যারা তোমার কাছে আসে এক বাটি জল নিয়ে এবং সাহায্যের জন্য তোমাকে অনুরোধ করে তোমার কাছে? তুমি তাদেরকে এই কথা বললে না কেন? কালাম প্রশ্ন করছেন। আই আস্কড মাই ফাদার, কালাম জিজ্ঞাসা করলেন তার বাবাকে। হি পুট হিজ হ্যান্ড অন মাই শোল্ডার্স অ্যান্ড লুকড স্ট্রেইট ইনটু মাই আইজ। জৈনুল আবেদিন তার হাত দুটো কালামের কাঁধের উপর রাখলেন, ছোট্ট কালামের কাঁধের উপর, এবং স্ট্রেইট ভাবে কালামের চোখের দিকে তাকালেন। কেন? এরকম করার কারণ কি? ফর কোয়াইট সাম টাইম হি সেড নাথিং। কিছুক্ষণের জন্য কালামের বাবা কোনো কথা বললেন না। অ্যাজ ইফ হি ওয়াজ জাজিং মাই ক্যাপাসিটি টু কম্প্রিহেন্ড হিজ ওয়ার্ডস। যেন কালামের বাবা চেষ্টা করছেন এটা বুঝতে যে আচ্ছা, আমি কালামকে এই জ্ঞানের কথাগুলো বলবো, কালাম কি সেই কথাগুলো হজম করতে পারবে, এই কথাগুলোকে বুঝতে পারবে? কম্প্রিহেন্ড মানে আন্ডারস্ট্যান্ড, বোঝা। কালাম কি সেগুলো বুঝতে পারবে? দেন হি অ্যান্সার্ড ইন আ লো ডিপ ভয়েস। তারপর তিনি একটা খুব ধীর এবং গম্ভীর গলায় উত্তর দিলেন। আমরা জেনারেলি কোনো গভীর বিষয় বা কোনো আধ্যাত্মিক বিষয় বা কোনো এমন কথা যেটা খুব জ্ঞানের, সেটা বলার সময় আমরা কথাটাকে একটু গভীরভাবে বলি এবং কথাটা খুব ধীরে সুস্থে বলি। ঠিক সেভাবে কালামের বাবাও সে কথাটা বললেন। হিজ আনসার্ড ফিল্ড মি উইথ আ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুজিয়াজম। তার এই উত্তর আমার মধ্যে অর্থাৎ কালামের মধ্যে একটা অদ্ভুত শক্তি এবং এনথুজিয়াজম মানে উৎসাহের সঞ্চার করল। কি সেই উত্তর ছিল? Whenever human beings find themselves alone, as a natural reaction, they start looking for company. আমাদের বাস্তব জীবনে এই লাইনটা ব্যাপকভাবে প্রযোজ্য। যখন মানুষ তাদেরকে একাকিত্ব গ্রাস করে, যখন মানুষ খুব একাকী ফিল করে, খুব লোনলি ফিল করে, স্বাভাবিকভাবেই প্রকৃতির নিয়ম বশত তারা কোম্পানি সন্ধান করে। কোম্পানি অর্থাৎ সঙ্গ খুঁজে। তুমি যদি দুঃখে পড়ো, তুমি চেষ্টা করবে বা তুমি চেষ্টা করে থাকো তোমার কাছের মানুষটার কাছে তোমার দুঃখের কথা বলা। সেটা বাবা হতে পারে, মা হতে পারে, ভাই বোন হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে, প্রেমিক প্রেমিকা হতে পারে, বা আরো অনেকে। তুমি তাদের সাথে তোমার মনের কথাটা বলতে চাও যাতে করে তোমার দুঃখটা কমে যায়, কারণ তুমি সেই সময় একাকিত্বতা অনুভব করছো, তুমি সেই সময় ভীষণ লোনলি, তাই না? Whenever they are in trouble, they look for someone to help them. যখন মানুষ বিপদে পড়ে, কোনো সমস্যায় পড়ে, তখন তারা এমন কাউকে খোঁজে, এমন কোনো ব্যক্তিকে খোঁজে বা এমন কোনো চমৎকারী মানুষকে খোঁজে যারা তাকে রাস্তা দেখাবে, যারা তাকে বিপদের সময় গাইড করবে, যে এই তুই এইভাবে চল, তুই এইভাবে চলে দেখ, তুই বিপদ থেকে উদ্ধার পাবি। তোমরাও স্বাভাবিকভাবেই তোমার জীবনে যদি কোনো সমস্যা হয়, তোমরা এমন কোনো মানুষের সন্ধান করো যে তোমাকে সেই বিপদ থেকে উদ্ধার হয়ে আসার, বিপদকে সমাধান করার পরামর্শ, সঠিক গাইডেন্স দিতে পারেন। এটাই কালামের বাবা বলছেন। অর্থাৎ সেই সমস্ত মানুষরা যারা কালামের বাবার কাছে আসতো ওই এক বাটি জল নিয়ে, তারা সবাই বিপদে পড়েছিল যে আমাদের বাড়ির যে প্রিয় মানুষটা, ইনভ্যালিড লোকটা, অসুস্থ লোকটা, তার যেন কিছু না হয়ে যায়। সেই জন্য আমরা যদি কালামের বাবার কাছে যাই, জৈনুল আবেদিনের কাছে যাই, হয়তো তিনি আমাদের এই সমস্যার সমাধান করে দিতে পারবেন ওই জলের মাধ্যমে, এক বাটি জলের মাধ্যমে। Whenever they reach in impasse, যখন তারা এমন একটা
এমফ্যাস সিচুয়েশন, মানে এমফ্যাস মানে হচ্ছে আ সিচুয়েশন হুইচ অ্যালাউস নো প্রগ্রেস। এমন একটা পরিস্থিতি যেখানে কোনো রকম কোনো উন্নতির সম্ভাবনা নেই, একটা মন্থর অবস্থা, একটা মানে নিশ্চুপ অবস্থা। যখন একটা মানুষ সেই অবস্থায় পৌঁছায়, দে লুক টু সামওয়ান টু শো দেম দ্য ওয়ে আউট। তারা এমন কাউকে খোঁজে যারা এই সমস্যা থেকে তাকে আলো দেখাতে পারবে, তাকে রাস্তা দেখাতে পারবে, তাকে সঠিক ডাইরেকশন দেখাতে পারবে, তাকে সেই সমস্যা থেকে বের করে আনতে পারবে। তারা এমন কাউকে খোঁজে যখন তারা একটা প্রতিকূল পরিস্থিতির উপর দিয়ে যায় কোনো মানুষ। এভরি রিকারেন্ট অ্যাঙ্গুইশ, লঙ্গিং অ্যান্ড ডিজায়ার ফাইন্ডস ইটস ওন স্পেশাল হেল্পার। প্রত্যেকটা রিকারেন্ট মানে হ্যাপেনিং মেনি টাইমস, বারংবার ঘটছে এমন কোনো ঘটনা, প্রত্যেক পুনরাবৃত্তভাবে ঘটে যাওয়া ঘটনা, যেগুলো অ্যাঙ্গুইশ মানে চরম শারীরিক বা মানসিক যন্ত্রণা, লঙ্গিং মানে ওয়ান্টিং সামথিং ভেরি মাচ, অনেক কিছু পাওয়ার প্রবল তৃষ্ণা, ডিজায়ার মানে আকাঙ্ক্ষা। এই যে সমস্ত কিছু যেগুলো আমাদের জীবনে, এগুলো বারবার আসে, পুনরায় আসে। মানুষের জীবনে কিন্তু চাওয়া পাওয়া একবার আসে না, বারংবার আসে। কখনো গাড়ি চাই, কখনো বাড়ি চাই, কখনো ভালো রেজাল্ট চাই, কখনো ভালো বউ চাই বা ভালো হাজব্যান্ড চাই, কখনো সম্মান চাই, কখনো টাকা চাই, যার যেমন ডিমান্ড। এই রকম যে ডিজায়ারগুলো, চাওয়া পাওয়াগুলো, এগুলো পুনরায় পুনরায় আমাদের জীবনে কিন্তু আসে। ফাইন্ডস ইটস ওন স্পেশাল হেল্পার, এবং এটা এর নিজের সঙ্গীকে খুঁজে নেয়। এর মানেটা হচ্ছে যখনই তোমার জীবনে খুব দুঃখের মুহূর্ত চলে আসে, তখন তুমি তোমার মায়ের সাথে তোমার দুঃখটা শেয়ার করে নাও, যে মা জানো তো এত খারাপ একটা ঘটনা হয়েছে, তুমি শেয়ার করে নাও। তোমার বাবার সাথে শেয়ার করো, তোমার পরিবারের সাথে শেয়ার করো। আবার রাগ হলে তুমি তাদেরকেই দেখাও। যখন কোনো প্রেমের অভিজ্ঞতা হয়, তোমার জীবনে প্রেম এসছে, তো তুমি সেই প্রেমের কথাগুলো কাকে বলো? তোমার প্রেমিকাকে বা প্রেমিককে, যেটাকে তোমরা আজকের ভাষায় বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বলে থাকো। আবার তোমার জীবনে কোনো গাইডেন্স দরকার, তুমি দিশেহারা অবস্থায় আছো, তখন তুমি এমন কোনো মানুষকে খোঁজো, কোনো বড় দাদা দিদি বা কোনো টিচারকে, যিনি তোমাকে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার রাস্তা দেখাতে পারেন। তা এই যে প্রত্যেকটা সমস্যা, এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য মানুষ স্পেশাল হেল্পার বা স্পেশাল মানুষের কাছে শরণাপন্ন হয়। এটাই কালামের বাবা বলছেন। এবং সেই সমস্ত মানুষরা যারা কালামের বাবার কাছে এক বাটি জল নিয়ে এসেছিল, তারাও কালামের বাবার কাছে এই ভেবে গিয়েছিল যে কালামের বাবা হয়তো সেই জলে এমন কিছু একটা মিরাক্কেল ঘটাবেন, যে জলটা খেলে আমার বাড়ি অসুস্থ লোকটি সুস্থ হয়ে উঠবে। ফর দ্য পিপল হু কাম টু মি ইন ডিস্ট্রেস, সেই সমস্ত মানুষরা যারা আমার কাছে ডিস্ট্রেস অর্থাৎ স্যাডনেস বা দুর্দশায়, যে সমস্ত মানুষরা দুর্দশায় পড়ে আমার কাছে আসে বা কঠিন পরিস্থিতিতে পড়ে আমার কাছে আসে, আই অ্যাম বাট আ গো বিটুইন ইন দেয়ার এফোর্ট টু প্রফিশিয়েট ডেমনিক ফোর্সেস উইথ প্রেয়ার্স অ্যান্ড অফারিংস। কালামের বাবা বলছে, আমি তেমন কিছুই করি না। আমি কি করি? তাদের এই এফোর্ট, তাদের এই প্রচেষ্টাকে, তাদের এই প্রার্থনাকে, আমি এই যে দানবীয় শক্তি বা আসুরিক শক্তি, এই শক্তিকে আমি প্রফিশিয়েট মানে টু কাম ডাউন, আমি এই শক্তিকে শান্ত করি প্রার্থনা এবং অঞ্জলির মাধ্যমে বা অর্ঘ্যর মাধ্যমে। আমি এই সমস্ত দানবীয় শক্তিকে শান্ত করার চেষ্টা করি। আমি তাদের মধ্যে একটা মধ্যস্থতা করি। গো বিটুইন মানে মধ্যস্থতা করা, তাদের মধ্যে গিয়ে এই যে দানবীয় শক্তিকে আমি থামানোর চেষ্টা করি, যাতে করে তাদের জীবনের সমস্যাটা না আসে বা সমস্যা কমে যায়। এটাই কালামের বাবা করেন। কিন্তু পরবর্তী অংশেই জয়নুল আবেদিন বলছেন, দিস ইজ নট আ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল। কিন্তু বাবা, এটা কিন্তু ঠিক রাস্তা নয়, অ্যান্ড শুড নেভার বি ফলোড, এবং অনুসরণ করাটাও ঠিক নয়। যেটা তিনি করছেন, যে আঙুলে মানে বাটিতে এক বাটি জলে আঙুল টুপিয়ে যে মন্ত্র বলছেন বা আয়াত বলছেন, এই যে কাজটা জয়নুল আবেদিন করছে, তিনি বলছেন যে বাবা, এটা ঠিক নয়, এটা আমি করি ঠিকই, কিন্তু একদমই এটা অনুসরণ করাটা উচিত নয়। One must understand the difference between a fear-ridden vision of destiny and the vision that enables us to seek the enemy of fulfillment within ourselves. ভালো করে বুঝবে লাইনটা। একজনকে বোঝা উচিত দ্য ডিফারেন্স বিটুইন, পার্থক্যটা কার মধ্যে? আ ফিয়ার-রিডেন ভিশন অফ ডেস্টিনি, একটা ভয়তাড়িত ভাগ্যের বা নিয়তির মধ্যে, এবং দ্য ভিশন দ্যাট এনাবেলস আস, সেই নিয়তি যেটা আমাদের বাধ্য করে তোলে বা সক্ষম করে তোলে টু সিক দ্য এনিমি অফ ফুলফিলমেন্ট উইদিন আওয়ারসেলভস, আমাদের আকাঙ্ক্ষা পূরণের বাধা সৃষ্টিকারী যে শত্রু, তার মধ্যে পার্থক্যটা, মানে যে নিয়তি তৈরি হয়, এই দুই নিয়তির মধ্যে পার্থক্যটা আমাদের বুঝতে হবে। এখানে কালামের বাবা অদৃশ্য সম্পর্কে দুটো সম্পূর্ণ ভিন্ন ধারণার কথা বলেছেন। একটি হলো ভয়তাড়িত অদৃষ্টের ধারণা, মানে আমরা কোনো কাজ যদি করি, সেই কাজটা আমরা কিন্তু ভুল কাজ সহজে করি না, কাউকে খুন আমরা সহজে করি না, কাউকে দুটো বাজে কথা আমরা সহজে বলি না। কেন? যাতে করে যদি আমাদের সাথেও একটা খারাপ কিছু হয়, কারণ ইউনিভার্স বা ভগবান বা আল্লাহ সবাই তো দেখছেন, তিনি তো সব জানেন যে কে কেমন কি করছে, যেন আমাদের সাথেও সেরকম না হয়, আমরা কিন্তু সহজে ভুল কাজটা করি না। আমরা সেই ভয়ের ফলে
সেই মহাজাগতিক শক্তির কাছে, সেই সুপ্রিম পাওয়ারের কাছে আশ্রয় নিই। এই ভয় কোনো অজানা বিপদের আশঙ্কায় মানুষকে সেই মহাশক্তির কাছে আত্মসমর্পণ করতে বাধ্য করে তোলে। আর অদৃষ্টের মানে বা ভবিষ্যতে যে দ্বিতীয় ধারণাটার কথা তুমি বলছো, সেটা হচ্ছে যে আমাদের নিজস্ব কোনো ত্রুটি বিচ্যুতি বা কোনো দুর্বলতা আমাদের চাহিদা পূরণে বাধা দেয়। আমরা যদি আমাদের খামতিগুলো বা ভুলগুলোকে চিহ্নিত করতে পারি, তাহলে আমরা নিজেদের মধ্যকার আকাঙ্ক্ষা পূরণের শত্রুকে খুঁজে বের করতে পারবো। আমাদের এই দুই ধরনের অদৃষ্ট ভাবনা সম্পর্কে একটু অবগত থাকতে হবে, এটাই কালামের বাবা বলছেন। এরপর ডক্টর এপিজে আব্দুল কালাম তার বাবার দৈনন্দিন জীবনচর্চা সম্পর্কে আমাদের বলছেন। আই রিমেম্বার মাই ফাদার স্টার্টিং হিজ ডে অ্যাট 4 AM বাই রিডিং দ্য নামাজ বিফোর ডন। কালামের মনে পড়ে তার বাবার কথা, যখন তিনি ভোরবেলা উঠতেন সকাল 4টের সময় বা ভোর 4টের সময় সূর্যোদয়ের আগে, এবং নামাজ পড়ে তার দিনটি শুরু করতেন, যেটা প্রত্যেক মুসলমান করে থাকে। আফটার দ্য নামাজ হি ইউজ টু ওয়াক ডাউন টু আ স্মল কোকোনাট গ্রোভ উই ওন্ড অ্যাবাউট 4 miles ফ্রম আওয়ার হোম। এই নামাজটা পড়া হয়ে গেলে কালামের বাবা, কালামদের একটা নিজস্ব বা পৈতৃক নারকেলের বাগান ছিল। গ্রোভ মানে হচ্ছে বাগান, সেখানে হাঁটতে যেতেন। ইউজ টু মানে হচ্ছে, এটা হচ্ছে একটা মোডাল ভার্ব। এ মানে হচ্ছে যে আগে করা হতো কোনো কাজ, কিন্তু এখন সেটা করা হয় না। তো সেই জন্য কালামের বাবা আগে হাঁটতে যেতেন ওই নারকেলের বাগানে, যেটা ছিল কালামদের বাড়ি থেকে 4 মাইলের দূরত্বে। হি উড রিটার্ন উইথ অ্যাবাউট a dozen coconut tied together thrown over his shoulder. কালামের বাবা বাড়ি কিন্তু খালি হাতে ফিরতেন না। কালাম বলছেন, বাবা বাড়ি ফিরতেন কাঁধে 1 ডজন নারকেল নিয়ে। অ্যান্ড ওনলি দেন হি হ্যাভ হিজ ব্রেকফাস্ট। আর তারপরই তিনি তার ব্রেকফাস্ট অর্থাৎ সকালের খাবার খেতেন, হয়তো নারকেল দিয়েই সে খাবারটা শুরু করতেন। দিস রিমেইন্ড হিজ রুটিন ইভেন হোয়েন হি ওয়াজ ইন হিজ লেট 60s। তার এই যে রুটিনটা, সকালবেলা ঘুম থেকে ওঠা, নামাজ পড়া, নারকেল বাগানে হাঁটতে যাওয়া, 1 ডজন নারকেল নিয়ে আসা, এই রুটিনটা তার বহাল ছিল। তার বয়স যখন 60-এর ঊর্ধ্বে হয় বা 60 বছরের শেষের দিকে, 68, 69, এই সময়টা অবধিও তার এই রুটিনটা কিন্তু বহাল ছিল। ক্লিয়ার? I have throughout my life tried to emulate my father in my own world of science and technology. কালাম তার বাবাকে ভগবান মনে করতেন, তার জীবনের রোল মডেল ছিল তার বাবা জৈনুল আবেদিন। সেই জন্য কালাম তার নিজের জগৎ, কালামের জগৎ বলতে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বিজ্ঞান প্রযুক্তির জগতে কালাম চেষ্টা করেছেন ইমিউলেট মানে টু ফলো, অনুসরণ করতে তার বাবাকে। তার বাবার এই যে আদর্শগুলোকে কালাম চেষ্টা করেছেন তার নিজের বিজ্ঞান এবং প্রযুক্তির জগতে সেটাকে ইমপ্লিমেন্ট করার জন্য। I have endeavored to understand the fundamental truths revealed to me by my father. Endeavored মানে হচ্ছে প্রচেষ্টা। আমি প্রচেষ্টা করেছিলাম সেই সমস্ত যে চিরন্তন সত্য, ফান্ডামেন্টাল ট্রুথস মানে হচ্ছে চিরন্তন সত্য বা শাশ্বত সত্য, মানে যে কথাগুলো কালামের বাবা কালামকে বলেছিলেন, আমরা এখানে পেলাম যে মানুষের জীবনে যে দুঃখগুলো আসে সেখান থেকে তাকে না পালিয়ে সেখান থেকে ইন্ট্রোস্পেকশন করা দরকার। মানুষের জীবনে এই সমস্যা আসছে, তাকে এই সমস্যা থেকে না পালিয়ে সমস্যার সাথে মোকাবিলা করতে হবে, কারণ সে একটা সুপ্রিম পাওয়ারের অংশ বিশেষ। এই যে কথাগুলো, এগুলো কি আদৌ সত্য? কারণ কালাম একজন বিজ্ঞানী, তার মনে বারংবার প্রশ্ন জাগে যে কোনো বিষয় নিয়ে, যে এই বিষয়টা কেন হলো। কালাম চেষ্টা করেছিলেন সেই সত্য ঘটনাটাকে উদ্ঘাটন করতে, যে কতটাই কথাগুলো সত্য। And feel convinced that there exists a divine power that can lift one up from confusion, misery, melancholy and failure and guide to one's true place. কালাম এখানে কনভিন্সড হয়েছিলেন, একদম নিশ্চিত হয়েছিলেন যে সেখানে অবশ্যই একটা ঐশ্বরিক শক্তি রয়েছে, একটা মহাজাগতিক শক্তি রয়েছে, একটা স্পিরিচুয়াল পাওয়ার রয়েছে। এটা আজকের দিনে বিজ্ঞানও কিন্তু অস্বীকার করতে পারে না, যে অবশ্যই সেখানে না একটা কোনো মহাজাগতিক শক্তি রয়েছে, স্পিরিচুয়াল কোনো একটা পাওয়ার রয়েছে, যেটা এই সমস্ত কিছুর, সমস্ত জগতের ক্রিয়েশন, সায়েন্স, টেকনোলজি এগুলোর অনেক ঊর্ধ্বে। এটাতে ডক্টর এপিজে আব্দুল কালামও কনভিন্সড ছিলেন যে হ্যাঁ, সেখানে অবশ্যই একটা আধ্যাত্মিক শক্তি বিরাজ করে। That can lift up one from confusion, misery, melancholy and failure, যেটা একটা মানুষকে, কনফিউশন মানে মনের দ্বিধাদ্বন্দ্ব, মিজারি মানে মনের একটা দোটানা ভাব, মেলাঙ্কলি মানে একাকিত্বতা, অ্যান্ড ফেলিয়ার মানে ব্যর্থতা। মানে মানুষের জীবনে যে সমস্ত প্রবলেম থাকে, কখনো কারোর জীবনে ফেলিয়ার রয়েছে, কারোর জীবনে লোনলিনেস রয়েছে, একাকিত্বতা রয়েছে, কারোর জীবনে মনের মধ্যে বিভিন্ন কনফিউশন রয়েছে, এই সমস্ত কিছু থেকে সেই শক্তি তাকে উদ্ধার করে, এগুলো থেকে উপরে তোলে, এগুলো থেকে সে বেরিয়ে আসতে পারে যদি সে শক্তির কাছে সে নিজেকে কোনো একজন সারেন্ডার করে দেয়, সমর্পণ করে দেয়, ডেডিকেট করে দেয়। অ্যান্ড গাইড টু ওয়ানস ট্রু প্লেস, এবং একজনকে তার যে পরম গন্তব্য, যে প্রকৃত তার ডেস্টিনি,
যেটা তার লক্ষ্য, যেটাকে সে অ্যাচিভ করতে চায়, সেটা কোনো এক্সাম হতে পারে, সেটা কোনো তার স্বপ্নের বাড়ি হতে পারে, স্বপ্নের গাড়ি হতে পারে, বা যা হোক, যেটা তার ড্রিম ডেস্টিনি, সেখানে তাকে নিয়ে যেতে পারে সেই স্পিরিচুয়াল পাওয়ার। অ্যান্ড ওয়ান্স অ্যান ইন্ডিভিজুয়াল সার্ভস হিজ ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল বন্ড, এবং যখন কেউ তার নিজের শারীরিক এবং আত্মিক বন্ধন বা আবেগিক বন্ধন সেই শক্তিকে সমর্পণ করে দিতে পারে, হি ইজ অন দ্য রোড টু ফ্রিডম, হ্যাপিনেস অ্যান্ড পিস অফ মাইন্ড। সে তখন স্বাধীনতার পথে রয়েছে, মুক্তির পথে এবং মনের শান্তির পথে সে রয়েছে। অর্থাৎ আমাদের জগতে, এই ভৌতিক সংসারে, ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডে আমরা যে সমস্যাগুলো ফেস করি তার মূল কারণ হচ্ছে ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল বন্ড। আমাদের আবেগ সব জায়গায় রয়েছে। যখনই আমরা আবেগে কষ্ট পাই বা শরীরে কষ্ট পাই, আমাদের মধ্যে কিন্তু একটা প্রবলেম সৃষ্টি হয়, মেন্টাল প্রবলেম বা ফিজিক্যাল প্রবলেম। আব্দুল কালাম এটা বলছেন যে যদি কেউ তাকে সেই শক্তির কাছে নিজের এই দেহ মনকে সমর্পণ করে দিতে পারে, তাহলে তার আর কোনো রকম বন্ধন বা কোনো রকম কার্মিক ট্র্যাপ থাকে না। সে অ্যাটাচমেন্ট থেকে মুক্ত হয়, আসক্তি থেকে মুক্ত হয় সংসারের, এবং একটা পরম গন্তব্যে যেতে পারে যেখানে সে মনের শান্তি পায়, সুখ খুঁজে পায় এবং স্বাধীনতা পায়। কারণ মন আমাদেরকে গোলাম করে রাখে, আর যখন আমরা এই মনকে আমাদের গোলাম করতে পারি, এই আবেগকে, ইমোশনকে আমাদের গোলাম করতে পারি, আমরা অনেকটা ইন্ডিপেন্ডেন্ট হই, স্বাধীন হই। এই ছিল গোটা স্ট্রং রুটসের ব্যাখ্যা। তোমাদের কেমন লাগলো এই চমকপ্রদ ব্যাখ্যা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও। পরবর্তী ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আসবে। দেখা হবে খুব শীঘ্রই নেক্সট কোনো ভিডিওতে। স্টে টিউনড।